আজকের অনুষ্ঠানে আমরা এই উচ্চ রক্তচাপ বিষয়ে কথা বলবো। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার মাধবী কর্মকার। আর উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন চিকিৎসক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার বাম দিকে আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সুজিত রঞ্জন দেব। তারপরেই আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শারমিন জাহান। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং স্বাগতম আজকের আয়োজনে। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রথমেই জানতে চাইবো উচ্চ রক্তচাপ বলতে আসলে আমরা কি বুঝি এবং কেন একজন ব্যক্তির রক্তচাপ পরিমাপ করা প্রয়োজন। আগে বলি যে রক্তচাপ বলতে কি বুঝি, মানুষ কোনটাকে আমরা বলি যে এটা রক্তচাপ বা ব্লাড প্রেশার। রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে যায়, একটা বহমান ধারা, ফ্লোয়িং এলিমেন্ট, যাওয়ার সময় এই রক্তের প্রবাহটি রক্তনালীর ওপরে যে পার্শ্বচাপটি তৈরি করে, এটি হচ্ছে রক্তচাপ। তো সাধারণ রক্তচাপের একটি রেঞ্জ আছে, যে আমরা এর বেশি হলে বলবো উচ্চ রক্তচাপ, এর মধ্যে থাকলে বলবো এটা স্বাভাবিক রক্তচাপ, এর নিচে নেমে গেলে বলবো এটি নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। এই রেঞ্জটি মানুষে মানুষে ভ্যারি করে, তারতম্য হয়, জাতিসত্তার মধ্যে তারতম্য হয়, এথনিসিটি অনুযায়ী, মানুষের ক্রিড অ্যান্ড কালার অনুযায়ী, মানুষের জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী তারতম্য হয়, হওয়াটাই স্বাভাবিক, সব মানুষ একরকম নয়। কিন্তু সব কিছু মিলিয়েও একটি একসেপ্টেড রেঞ্জ ধরে নেওয়া আছে। সাধারণভাবে একজন মানুষের রক্তচাপ যদি সিস্টোলিক 140 বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক 90 বা তার চেয়ে বেশি হয়, এবং এটি যদি রিপ্রোডিউসেবল হয়, মানে বারবার মেপে যদি এই রেঞ্জের ওপরেই পাওয়া যায়, তাহলে আমরা বলি ওই পার্টিকুলার ভদ্রলোক বা ভদ্রমহিলা উচ্চ রক্তচাপে আক্রান্ত। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? স্যার, এটা যে কখন একজন মানুষ উচ্চ রক্তচাপ মাপবেন, কেন এটার প্রয়োজনীয়তা? উচ্চ রক্তচাপ সাধারণত খুব বেশি উপসর্গ তৈরি করে না, যদি না উচ্চ রক্তচাপ জনিত জটিলতা তৈরি না হয়, সেটা আমরা পরে আসবো জটিলতায়। অল্প কিছু সিমটম তৈরি হয় উচ্চ রক্তচাপের জন্য, যখন একটা মানুষ বুঝতে পারে বা তার ধারণা করা উচিত যে আমি উচ্চ রক্তচাপে সাফার করছি বা আক্রান্ত হচ্ছি। যেমন মাথা ব্যথা হতে পারে, যেমন ঘাড়ের পেছনে ব্যথা হতে পারে, আমরা বলি পেইন ইন দ্য নেক, যেমন ঘুমের সমস্যা হতে পারে। এগুলো খুব সিগনিফিকেন্ট না। আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটা মানুষেরই বছরে অন্তত একবার সব নিয়ম অনুসরণ করে তার রক্তচাপ মাপানো উচিত। সেটা তো আমরা পরে আসবো যে কিভাবে একটা আইডিয়াল কন্ডিশনে রক্তচাপ মাপা যায়, কিন্তু বছরে একবার করে প্রপার সেটিংয়ে রক্তচাপ মেপে দেখে নেওয়া উচিত যে উনি উচ্চ রক্তচাপে সাফার করছেন। অনেক ধন্যবাদ স্যার। এখানে কি স্যার কোনো এজ রেঞ্জের কথা বলতে পারবেন বা কত বছর বয়সের পর থেকে নিয়মিত রক্তচাপ পরিমাপ করা উচিত বলে আপনি মনে করেন? যদি আমরা সেকেন্ডারি হাইপারটেনশনকে ইনক্লুড করি, মানে যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে স্পেসিফিক কারণ পাওয়া যায়, কারণ সহ উচ্চ রক্তচাপ, তাহলে এজ লিমিট দেওয়া কঠিন। আর যদি আমরা সেকেন্ডারি হাইপারটেনশনকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে এটিও আরবিট্রারি, বিতর্ক সাপেক্ষ, যে কোন বয়সটাকেই আমি বেঞ্চমার্ক ধরবো যে এর পরে হলে আপনি বছরে একবার করে রক্তচাপ মাপাবেন, বা কোন বয়সের নিচে আপনি তুলনামূলকভাবে সেফ জোনে আছেন, এটা বলা কঠিন। বাট আবার বলি যে একটা গ্রহণযোগ্য ধারণা হচ্ছে যে 40 বছর বয়সের পরে অন্তত সকল সুস্থ মানুষেরই বছরে একবার করে রক্তচাপ মেপে জেনে নেওয়া উচিত তার রক্তচাপটি স্বাভাবিক কিনা। যদি দেখা যায় উনি উচ্চ রক্তচাপে ভুগছেন, সেই ক্ষেত্রে হয়তো ওনার আর তখন বছরে একবার করে মাপলে হবে না, তখন আরও ফ্রিকুয়েন্টলি, আরও অল্প ব্যবধানে তাকে তার রক্তচাপটি মাপতে হবে। অনেক ধন্যবাদ স্যার। একটু পরিসংখ্যানের ব্যাপারে যদি আসি, তাহলে এখন সারা বিশ্বে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা কেমন, আর বাংলাদেশের পরিস্থিতিটা কি হচ্ছে? এগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম সমীক্ষা হচ্ছে, অবজারভেশনাল স্টাডি হচ্ছে। মোটা দাগে বলা হয় যে বিশ্বের এখনকার জনসংখ্যা যদি 8 বিলিয়ন ধরি, 800 কোটি টু 25%, আরও স্পেসিফিক করে বললে যে প্রায় 1.7 বিলিয়ন, 170 কোটি বা তার চেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপ জনিত জটিলতায় ভুগছে। তার মানে যদি আপনি গ্লোবাল পপুলেশনে হিসাব করেন, পৃথিবীর জনমিতি অনুযায়ী হিসাব করেন, তাহলে
প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রায় 30% পৃথিবীর মোট জনসংখ্যার, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রায় 25% উচ্চ রক্তচাপে ভুগছেন। আমরা যদি আরেকটু সেগমেন্টেশন করি, যদি বলি জেরিয়াট্রিক পপুলেশন, বৃদ্ধ বলা ঠিক এখন আর শোভন ভাষা না, আমরা বলি বয়স্ক মানুষ যাদের বয়স 60 বা তদূর্ধ্ব, সেক্ষেত্রে এটা দেখা যায় প্রায় প্রতি 2 জনে একজন 50% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। বাংলাদেশের খুব বেশি তথ্য আমাদের হাতে নেই, যতগুলো তথ্য আমাদের হাতে আছে তাতে দেখা যায় যে আমাদের দেশেও প্রায় আমাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত 20%, এটি কিন্তু কনজারভেটিভ এস্টিমেট, আসলে এটি বেশি। কোনো কোনো সমীক্ষায় বলেছে এটি 24%, কোনো সমীক্ষায় বলেছে 26%, কোনো সমীক্ষায় বলেছে 27%। আমরা ধরে নিই অনূর্ধ্ব 30%। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা উচ্চ রক্তচাপে ভুগছে। এটিকে যদি আপনি জেরিয়াট্রিক পপুলেশনে নিয়ে যান, যে 60 বছর অথবা তদূর্ধ্ব, তাহলে এটি বেশ বড় সংখ্যায় হয় এবং ভেরিয়েশনটা অনেক বেশি। বলা হয়েছে 40 থেকে 65% মানুষ যাদের বয়স 60 বা তদূর্ধ্ব, পুরুষ এবং মহিলা দুই গ্রুপের ক্ষেত্রেই উচ্চ রক্তচাপে আক্রান্ত। সো দ্য নাম্বার ইজ হিউজ। সেটাই, তার মানে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের বিস্তারটা অনেক বেশি। সুতরাং রেগুলার এবং জরুরি ভিত্তিতে হলেও উচ্চ রক্তচাপ পরিমাপ করাটা অবশ্যই উচিত। এবার ম্যাডামের কাছে আসছি। এবার ম্যাডামের কাছে জানতে চাইবো, মূলত কি কারণে একজন সুস্থ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উচ্চ রক্তচাপ হওয়ার পিছনে বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে একটা যেমন বংশগত কারণ। যদি দেখা যায় নিকট আত্মীয়, যাদেরকে আমরা বলে থাকি ফার্স্ট জেনারেল রিলেটিভ, বাবা মা ভাই বোন, এদের উচ্চ রক্তচাপ থাকে, তাহলে একজন ব্যক্তির উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর পাশাপাশি লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টরস, অথবা আমরা যেগুলোকে বলি জীবনযাপনের যে অভ্যাস, সেগুলোর কারণেও হতে পারে। কেউ যদি শুয়ে বসে থাকে, কায়িক পরিশ্রমে অভ্যস্ত না হয়, কেউ যদি স্থূলতাতে আক্রান্ত হয়, অথবা তার ওজন যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়, তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। খাদ্যাভ্যাসের সাথেও এর সম্পর্ক রয়েছে। অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া বা আলগা লবণ খাওয়া, ফাস্টফুড, তারপরে মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, এগুলো সরাসরিভাবে সম্পৃক্ত না থাকলেও যেহেতু এগুলোর সাথে স্থূলতার সম্পর্ক রয়েছে, কাজে স্থূলতা হলে আবার উচ্চ রক্তচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে অতিরিক্ত লবণাক্ত খাবার, যেমন ফাস্টফুডের মধ্যে লবণের পরিমাণ বেশি, তারপরে আচার, তারপরে চিপস, এবং যাদের আলগা লবণ খাওয়ার অভ্যাসটা বেশি, তাদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। স্ট্রেস আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেউ যদি মানসিক চাপে ভোগে, সেই মানসিক চাপও এক সময় তার রক্তচাপটা বাড়িয়ে দিতে পারে। আমাদের যে ডেইলি যে ক্লক আমরা বলি, ঘুমানোর অভ্যাস, জেগে থাকার অভ্যাস, আসলে একজন সুস্থ মানুষের নিয়মিত 8 ঘন্টা রাতের ঘুম, দিনের বেলা তার অন্তত পক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা ন্যাপ বা রেস্টের দরকার হয়। আজকাল আমাদের যে অভ্যাস হয়েছে যে আমরা অনেকে রাতের বেলা জেগে থাকি এবং দিনের বেলা ঘুমানোর অভ্যাস, জাস্ট দি অপোজিট। এবং সোশ্যাল মিডিয়া এডিকশান, যেই কারণে হয়তো আবার রাতের ঘুমটা হয় না এবং শরীরের মুভমেন্টও হয় না। এগুলো সব মিলে একদিকে যেন স্থূলতা তৈরি হচ্ছে, আমাদের বডি ক্লকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এর কারণে স্ট্রেস হরমোন, যেটাকে আমরা বলি কর্টিসল, সেটা বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে গিয়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। আরও উল্লেখ করা প্রয়োজন ধূমপান এবং মদ্যপান প্রসঙ্গে। ধূমপান এবং মদ্যপান দুটোই কিন্তু প্রত্যক্ষভাবে উচ্চ রক্তচাপের জন্য দায়ী। কাজেই কেউ যদি অতিরিক্ত পরিমাণে ধূমপান করেন বা মদ্যপানে অভ্যস্ত হন, তার ক্ষেত্রেও একটা সময় গিয়ে উচ্চ রক্তচাপ হতে পারে। এর বাইরে অন্যান্য ফ্যাক্টর আছে, যেটা আমি একটু পরে আলাপ করতে যাচ্ছি, হরমোনাল অ্যান্ড আদার ইনফ্লুয়েন্সেস, সেগুলোরও ব্যাপক বিশাল ভূমিকা রয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমরা বুঝতে পারছি যে উচ্চ রক্তচাপের কারণটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। ম্যাডাম বললেন যে কর্টিসল হরমোনের একটা প্রভাব রয়েছে উচ্চ রক্তচাপের উপরে। আর কোনো হরমোনের কি প্রভাব আছে উচ্চ রক্তচাপের উপরে? হরমোনজনিত রোগ বলতে আমরা যদি চিন্তা করি যে কোন রোগটি সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে ব্যাপক, সেটা আসলে ডায়াবেটিস একটা হরমোনজনিত রোগ। সেই হিসেবে ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে প্রতি 5 জনের 4 জনই উচ্চ রক্তচাপে আক্রান্ত। এবং ডায়াবেটিস সাধারণত একটা সিনড্রোম, আমরা বলি মেটাবলিক সিনড্রোম, যাদের একই সাথে স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বির আধিক্য থেকে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে যে ধরনের ডায়াবেটিস রোগী আমরা দেখি, শুধু বাংলাদেশ কেন, বিশ্বব্যাপী টাইপ 2 ডায়াবেটিস,
তাদের বেশিরভাগই এই মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত এবং তাদের ইনভেরিয়েবলি ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ থেকেই থাকে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি একই সাথে থাকে তাহলে এই সমস্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। ডায়াবেটিসের পর যদি অন্যান্য হরমোনজনিত রোগের কথা চিন্তা করি তাহলে আমাদের কিডনির উপরে টুপি সদৃশ দুটো গ্রন্থি আছে যাদেরকে আমরা বলি অ্যাড্রিনাল গ্রন্থি। সেখান থেকে কিছু হরমোন আছে যেগুলো আমাদের স্বাভাবিক রক্তচাপ এবং রক্তে লবণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী। সেগুলোর 19-20 হলেও বা তারতম্য হলেও উচ্চ রক্তচাপ হতে পারে। যেমন এই যে কর্টিসলের কথা আমি বললাম, কর্টিসল বেড়ে গেলে কুশিং সিনড্রোম, সেটা উচ্চ রক্তচাপের জন্য দায়ী। ক্যাটেকোলামাইন বলে একটা হরমোন আছে, সেটা আরেক ধরনের উচ্চ রক্তচাপ তৈরি করে, যাদের ক্ষেত্রে রক্তচাপটা ওঠানামা করে, প্যানিক অ্যাটাক হয়, সেটাকে বলে ফিব্রোসাইটোমা। অন্যদিকে আমাদের গলাতে থাইরয়েড বলে একটা গ্রন্থি আছে, আমরা সবাই জানি। থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কমে গেলে উভয় ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ হতে পারে। এবং দেখা যাচ্ছে যে আগে যেখানে চিন্তা করা হতো যে 90-95% ক্ষেত্রে রক্তচাপের কারণ জানা যায় না, উচ্চ রক্তচাপের কারণ, এবং কেবলমাত্র 5% ক্ষেত্রে আমরা কারণ জানতে পারি, এবং তার মধ্যে মূলত বলা হতো কিডনি জনিত রোগটাই প্রধান। এখন কিন্তু দেখা যাচ্ছে যে হরমোন জনিত কারণটাই প্রথম সারিতে চলে এসেছে। এবং এই যে অ্যালডোস্টেরন বলে একটা হরমোনের কথা আমি বললাম, যেটা কিনা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, দেখা যাচ্ছে যে প্রায় 15% রোগী যারা কিনা প্রাইমারি লেভেলে চিকিৎসক দেখাচ্ছেন, অথবা 30% রোগী যারা কিনা বিশেষায়িত হসপিটালে ডাক্তার দেখাচ্ছেন, তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই হিসেবে অন্তত 1/3 উচ্চ রক্তচাপের রোগী এই হরমোনজনিত রোগে আক্রান্ত আমরা ধরে নিতে পারি। অনেক ধন্যবাদ ম্যাডাম তথ্যবহুল বক্তব্যের জন্য। এবার আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে কখন একজন মানুষ বুঝতে পারবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে, কি কি ধরনের উপসর্গ থাকতে পারে? ধন্যবাদ। প্রথমেই আমাদের আলোচনায় একটি শব্দ উঠে এসেছে, নীরব ঘাতক, যেটা আপনি বোধহয় মেনশন করেছিলেন, বা সাইলেন্ট কিলার। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, অর্থাৎ কিনা আসলে এটা তেমন কোনো উপসর্গই তৈরি করে না। এবং আমি মনে করি এটাই হচ্ছে উচ্চ রক্তচাপের সবচাইতে ডেঞ্জারাস বা সবচাইতে ক্ষতিকারক দিক। কারণ কোনো রোগী যদি টের না পায় যে তার একটা অসুখ আছে, তাহলে সে কখনোই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এবং আমি অপ্রাসঙ্গিক হলেও আরেকটা কথা এখানে একটু মেনশন করতে চাচ্ছি, এরকম রোগী আমরা প্রচুর পরিমাণে পাই যাদেরকে আমরা উচ্চ রক্তচাপ নির্ণয় করে ওষুধ দিই। কিছুদিন পরে যখন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, তারা ওষুধটি স্বেচ্ছায় বন্ধ করে দেন এবং তারা ভাবেন যে আমার অসুখ ভালো হয়ে গেছে। কাজেই এটাকে যদি নীরব ঘাতক বলা হয়, তেমন উপসর্গ আসলে তৈরি করে না। কিছু নন স্পেসিফিক কিছু লক্ষণ, যেমন ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে চোখে ঝাপসা দেখা, কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরানো, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, যদিও এগুলো খুবই রেয়ার, তাও হতে পারে। আর বিশেষত উচ্চ রক্তচাপ তখনই ধরা পড়ে যখন উচ্চ রক্তচাপ বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে ফেলে। যেমন হয়তো বা কেউ চোখে দেখছে না, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, কারো হয়তো বা হার্ট ফেইলিওর হয়ে গেল বা একটা হার্ট অ্যাটাক হলো, অথবা পক্ষাঘাত বা স্ট্রোক হলো, অথবা কিডনি নষ্ট হয়ে শরীরে পানি চলে আসলো। রোগীরা আসলে তখনই নড়ে চড়ে বসে। তার আগে সাধারণত উচ্চ রক্তচাপ খুব বেশি ক্ষেত্রে নির্ণীত হয় না। কখনো কখনো হয়তো বা রুটিন পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায়, সেটাও হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু উপসর্গ থাকে না, তাহলে রেগুলার ভিত্তিতে ব্লাড প্রেশার মেজারমেন্ট করার কোনো বিকল্প নাই। অবশ্যই আমাদেরকে উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা পরীক্ষা করেই দেখতে হবে। এবার স্যারের কাছে জানতে চাইবো, উচ্চ রক্তচাপে যখন একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে, যদি তিনি সহসায় নির্ণীত এটা না হন, তাহলে পরবর্তীতে কি কি জটিলতা তৈরি হতে পারে? আসলে সোজা প্রশ্ন হচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণে জটিলতা কি না হতে পারে। এই লিস্টটা ছোট, কি হতে পারে এই লিস্টটা অনেক বড়। বডির আমাদের মানব শরীরের, অন্য প্রাণীর শরীরের নিয়ে আসলে খুব বেশি সমীক্ষা নেই, এই জন্য মানব শরীরের কথাই বলছি। মানব শরীরের এমন কোনো প্রত্যঙ্গ বা এমন কোনো সিস্টেম নেই যা উচ্চ রক্তচাপের কারণে অ্যাফেক্টেড হচ্ছে না। আমরা যদি ওপর থেকে চিন্তা করি, উচ্চ রক্তচাপ জনিত জটিলতার কারণে আপনার ব্রেইনে বা মস্তিষ্কে, একটি আব্বা বলেছেন যে পক্ষাঘাত, আমরা যাকে বলি স্ট্রোক হতে পারে। এছাড়াও ক্রনিক হাইপারটেনশনের কারণে, ক্রনিক এক্সিলারেটেড হাইপারটেনশনের কারণে ব্রেনে নানা রকম জিনিস হতে পারে। আমি মেডিকেল জার্গনে যাচ্ছি। আমরা যদি হৃৎপিণ্ড বা হার্টে আসি, হার্টে ক্রনিক হার্ট ফেলিওর হতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকার কারণে হার্টে কিছু চেঞ্জ হয়,
যার ফলাফল হিসেবে কিছু উপসর্গ আসে, সেটা পায়ে পানি জমা হোক, সেটা একটু অল্প পরিশ্রমী হাঁপিয়ে যাওয়া হোক, সেটা হঠাৎ করে রাত্রেবেলা শ্বাসকষ্ট বা শ্বাস নিতে জটিলতা হোক, নানা রকম জিনিস হতে পারে। আবার অন্যদিকে অ্যাকিউট কমপ্লিকেশনসগুলো হতে পারে, যে অ্যাকিউট করোনারি সিনড্রোম বা আনস্টেবল অ্যাঞ্জাইনা, হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, ওই ভদ্রলোক বা ভদ্রমহিলাটি শ্বাস নিতে পারছেন না, তাকে তাড়াতাড়ি করে হসপিটাল সিটিংয়ে যেতে হচ্ছে। চোখে সমস্যা হতে পারে, চোখের সমস্যাও দু রকমই হতে পারে, তাৎক্ষণিক বা অ্যাকিউট হতে পারে, আবার ক্রনিক হতে পারে, হঠাৎ করেই চোখে দেখতে পাচ্ছে না, সেটা একটা সমস্যা। আর হচ্ছে গ্র্যাজুয়াল লস অফ ভিশন আর গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, দেখতে পাচ্ছে না, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, উচ্চ রক্তচাপ জনিত জটিলতার কারণে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। দীর্ঘদিন ধরে চোখে দেখতে সমস্যা হচ্ছে, উচ্চ রক্তচাপের জটিলতা হিসেবে ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে। উচ্চ রক্তচাপের কারণে আমরা যদি কিডনি বা বৃক্কে আসি, সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ হয়। দীর্ঘদিনের উচ্চ রক্তচাপের কারণে যদি প্রপারলি ট্রিটেড না হয়, কিডনির প্যারেনকাইমা বা কিডনি সেল এবং টিস্যুতে নানা রকম চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে আমরা যেটা সহজভাবে বলি ক্রনিক কিডনি ডিজিজ। এর মধ্যে অনেক মেডিকেল জার্গন আছে, যেগুলো অ্যাভয়েড করাটাই ভালো। এটা হতে পারে আস্তে 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 কিডনি তার আমি কি বলবো, তার যে কাজ করার ক্ষমতা সেটি হারাতে থাকে। উচ্চ রক্তচাপের কারণে বডির যে কোনো রক্তনালীতে সমস্যা হতে পারে। সেটা রক্তনালীতে যদি হার্টে হয়, আমরা বলি হার্ট অ্যাটাক হয়েছে। এই রক্তনালী হার্টে না হয়ে যদি ব্রেনে হয়, আমি বলি স্ট্রোক হয়েছে। এই রক্তনালী যদি আমাদের লোয়ার লিম্ব বা পায়ে হয়, তাহলে বলবো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হয়েছে। সেটিরও কিছু তাৎক্ষণিক উপসর্গ আছে, আবার কিছু লং টার্ম উপসর্গ আছে। দেখা যায় কিছু কিছু জটিলতা এমন পরিণতি হয়, রোগীর পা কেটে ফেলে দিতে হচ্ছে, পা আমরা রক্ষা করতে পারছি না। সেরকম এটি বলা সহজ যে উচ্চ রক্তচাপের কারণে আসলে কি হয় না, এটি বলতে অনেক বেশি লম্বা লিস্ট আনতে হয় যে উচ্চ রক্তচাপের জটিলতার কারণে কি কি হয়। ধন্যবাদ স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ভয়াবহতা কিন্তু আসলে অনেক বেশি। এবং নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন, সুস্থ থাকুন, এটাই বোধহয় সুস্থ থাকার অন্যতম শর্ত হতে পারে। এবারের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি অ্যান্ড কন্ট্রোল ইট ফর এ লঙ্গার লাইফ। তার মানে সঠিক পদ্ধতিতে রক্তচাপ পরিমাপ করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যারের কাছে একটু জানতে চাইবো যে রক্তচাপ পরিমাপের ক্ষেত্রে সঠিক পদ্ধতিটা কোনটা? ধন্যবাদ। উচ্চ রক্তচাপ মাপার জন্যে এই যে রক্তচাপ মাপার যে নানা রকম ডিভাইস, নানা রকম যন্ত্র, এর গত কয়েক দশকে নানা রকম বিবর্তন হয়েছে। আমরা একসময় অ্যানারয়েড স্ফিগমোম্যানোমিটার ব্যবহার করতাম, দেখবেন লম্বা একটা স্ট্যান্ড দেয়া ছিল, ওখানে পারদের একটা কলাম ছিল, সেই কলাম ওঠানামা দিয়ে বুঝতাম যে এটা সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আপনারা যখন মেডিকেল সায়েন্সের ছাত্র ছিলেন, দেখতেন আপনাদের শিক্ষকরা শেখাতেন যে কানে স্টেথোস্কোপ দিয়ে এখানে স্ফিগমোম্যানোমিটার বেঁধে আপনি হিসাব করছেন করকফ সাউন্ড, ফেজ 1, 2, 3, 4, 5। ডিবেট ছিল যে আমি কোনটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলবো, ফেজ 4কে বলবো না ফেজ 5কে বলবো। সেই বিতর্কগুলো আমরা একটু পার করে এসেছি। এখন আসলে ভ্যালিডেটেড অটোমেটেড ডিভাইস পাওয়া যায়, এবং বলা হয় এই ডিভাইস দিয়ে রক্তচাপ মাপাটা হচ্ছে যৌক্তিক, কারণ এটি রিপ্রোডিউসেবল। আপনি একই মানুষের রক্তচাপ একই প্রোটোকল ফলো করে বারবার মাপতে পারেন, এবং একই রকম রেজাল্ট বা ফলাফল পাওয়া যাচ্ছে, সেটি ব্যবহার করা হয়। আমাদের দেশের ক্ষেত্রে আমরা এখনও আমাদের পারসেপশনের কারণে, আমাদের ধারণার কারণে এখনও অসকালটেটরি মেথড, কানে শুনে আমরা যেভাবে মাপি একটা স্ফিগমোম্যানোমিটার এবং একটি স্টেথোস্কোপের সাহায্যে, সেটিকে প্রাধান্য দিয়ে থাকে। আমাদের দেশে সাধারণ মানুষও নানা রকম কারণেই এটিকেই প্রাধান্য দিয়ে থাকে। আমরা যে পদ্ধতিতেই মাপি না কেন, উচ্চ রক্তচাপ মাপার ক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপটি মাপেন, তিনি চিকিৎসক, তিনি সেবিকা বা সেবক, বা অথবা তিনি অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রফেশনের লোকই হন না কেন, তাকে কিছু পার্টিকুলার নিয়ম ফলো করতে হয়। ধরে নিন আপনি আমার কাছে আপনার রক্তচাপ মাপাতে এসছেন, সেটি আমার চেম্বারে হোক, আমার হসপিটাল অফিসে হোক, বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে হোক। প্রথম কথা হচ্ছে আপনাকে অন্তত 30 মিনিট খুব কোয়াইট অ্যান্ড কাম কন্ডিশনে বসে থাকতে হবে, রেস্ট দিতে হবে। এই 30 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন না? আপনি, যদি সোজা ভাষায় বলি, কোনো খাবার খাওয়া উচিত নয়। আবার খাবারের মধ্যে যদি ভাগ করি, তাহলে যেসব খাবারগুলো আপনার স্নায়ুরজ্জু, স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করতে পারে,
চা, কফি, ফাস্ট ফুড খাওয়া যাবে না। আপনি যদি ধূমপায়ী হন পুরুষ রোগীর ক্ষেত্রে, মহিলা রোগীর ক্ষেত্রেও বটে, তাহলে এই 30 মিনিটে কোনোভাবেই ধূমপান করা যাবে না। কোনো রকমের মাদক গ্রহণ করা যাবে না। উত্তেজিত হন এরকম কাজ করা যাবে না। আমরা কিছু পার্টিকুলার ক্ষেত্রে বলি যে কানে এইড দিয়ে গানও শোনা যাবে না, যাতে আপনি উত্তেজিত হন। এটা হবে। তারপর আপনি যিনি রক্তচাপ মাপছেন তার সামনে গেলেন, আপনার বসার অ্যারেঞ্জমেন্টই ঠিক আছে কিনা। আপনি যেখানে বসছেন তাতে আপনার পা আমার মতো ক্রস লেগ রাখা যাবে না। পা সোজা রাখতে হবে এবং পায়ের পাতা মাটিতে প্রপারলি প্লেস থাকতে হবে, পাতা উঠে থাকতে পারবে না, যাতে চেয়ারটি সেই মাপের হয়। এক, হাত সাপোর্টেড হতে হবে। আমি ধরে নিলাম আমি ডান হাতে ব্লাড প্রেশারটি মাপছি বা রক্তচাপটি মাপছি, হাত সাপোর্টেড হতে হবে যাতে আপনার বাহু হৃৎপিণ্ড বরাবর একই লাইনে থাকে, এটি হতে হবে। 2-3 মিনিট এই অবস্থায় রেস্টিং পজিশনে থাকার পরে আপনার প্রেশারটি যিনি মাপছেন তিনি মাপবেন। মাপার সময় কোনোভাবেই কথা বলা যাবে না। আপনি কথা বলবেন না, যিনি ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপছেন তিনি কথা বলবেন না। এবার প্রশ্ন আসছে, যিনি রক্তচাপ মাপছেন তিনি আপনার 2 থেকে 3 মিনিটের ব্যবধানে অন্তত 3 বার রক্তচাপ মাপবেন। সেটি আপনি বসে আছেন এই অবস্থাতেই মাপুন, অথবা আপনি শুয়ে আছেন সেই অবস্থাতেই মাপুন। যিনি মাপছেন তিনি প্রথমবার মাপার পরে 2-3 মিনিট ব্যবধানে আরও 2 বার মাপবেন। তাহলে এই যে 3 বার মাপলাম, আমি কোন চাপটাকে, কোন রক্তচাপটাকে গ্রহণ করব যে এটি আপনার আদর্শ রক্তচাপ বা এটি আপনার সঠিক রক্তচাপ। নিয়ম হচ্ছে প্রথমবারের মাপটি ডিসকার্ড করতে হয়, দ্বিতীয় এবং তৃতীয়বারের মাপের যে গড় বা এভারেজ সেটি আমরা ধরে নিই। আপনি যদি বসে থাকেন যে এটি আপনার সিটিং ব্লাড প্রেশার, বসে থাকা অবস্থায় আপনার রক্তচাপ। আবার এটাকে দিয়ে কি আমি বলতে পারবো যে আপনার যদি বেঞ্চমার্ক লেভেল ক্রস করেন যে 140 বা তার চেয়ে বেশি সিস্টোলিক রক্তচাপ, 90 বা তার চেয়ে বেশি ডায়াস্টোলিক রক্তচাপ, আমি কি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে আপনি উচ্চ রক্তচাপে সাফার করছেন বা আপনার উচ্চ রক্তচাপ আছে? না, আমাকে আপনার সাথে এর পরবর্তী সাক্ষাৎকারগুলো প্ল্যান করতে হবে। ইউজুয়ালি ধরে নেওয়া হয় 1 সপ্তাহ, 7 দিন পর পর অন্তত 3 বার আপনার সাথে আপনার চিকিৎসক বা যার কাছে আপনি রক্তচাপটি মাপছেন তার কাছে যেতে হবে। এই পরপর 3 বারের রক্তচাপ পড়ে প্রতিবারই এই একই প্রক্রিয়া অনুসরণ করে যদি দেখা যায় যে আপনার রক্তচাপ আসলেই বেঞ্চমার্কের ওপরে আছে, তাহলে নিশ্চিত আপনি উচ্চ রক্তচাপে সাফার করছেন। এখানে একটি কিন্তু আছে, আমি প্রথমবার মেপেই দেখলাম যে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার ধরে নিন উদাহরণবশত 170 বা তার চেয়ে বেশি, আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 105 বা 110 তার চেয়ে বেশি। সেই ক্ষেত্রে যেহেতু এটি গ্রেড 2 হাইপারটেনশন এবং এর কনসিকুয়েন্স অনেক বেশি ভয়াবহ হতে পারে, তখন আর এই লম্বা প্রোটোকলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় না। আমরা প্রথমবারই বলে দিই আপনি উচ্চ রক্তচাপে সাফার করছেন এবং সম্ভবত প্রথমবারই পরেই আপনাকে উচ্চ রক্তচাপ কমানোর জন্য ওষুধ এবং আপা যেটা বলেছেন যে জীবনযাপন প্রণালীর যে পরিবর্তনগুলো যা আপনার জন্য শুভ পরিবর্তন হিসেবে বিবেচিত হতে পারে সেগুলো অনুসরণ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান তথ্যের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্তচাপ পরিমাপের একটি সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এবং এগুলো অনুসরণ করেই কিন্তু আমাদেরকে রক্তচাপ মাপতে হবে। এবার ম্যাডামের কাছে জানতে চাইবো, এই সঠিক পদ্ধতি অনুসরণ করে রক্তচাপ পরিমাপের ক্ষেত্রে আমরা মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি? উচ্চ রক্তচাপ একটি প্রাণঘাতী রোগ। প্রয়োজন হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা। আমাদের এ সম্পর্কে ব্যাপক ভুল ধারণা রয়েছে। যেমন আমার যেটা নিজস্ব অবজারভেশন, আমি ইন্টারেস্টিং একটা কথা বলি, আমরা প্রায়শই হরমোনজনিত রোগী পাই যাদের থাইরয়েডের সমস্যা আছে, হয়তোবা তাদের থাইরয়েড জাস্ট 19-20, TSH 5.1, 5.2। তারা এই রোগটা নিয়ে যতখানি ভয় পায়, যেটা আসলে তাদের কোনো ক্ষতিই করছে না, তারা কিন্তু প্রেশার নিয়ে মোটেই চিন্তা করে না। হয়তোবা তারা অনেক উচ্চ রক্তচাপ নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেটা নিয়ে তাদের দিব্যি মাথা ব্যথা নেই। আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে কারো যদি একবার ওষুধ দেওয়ার পরে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, সে ভাবে যে তার রোগটি ভালো হয়ে গেছে এবং সে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে সে একটা মারাত্মক জটিলতা নিয়ে আসে। তাহলে এই যে ভুল ধারণাগুলো যে উচ্চ রক্তচাপের চিকিৎসার প্রয়োজন নেই, যেহেতু এটা আমার কোনো শারীরিক অসুবিধা করছে না, অথবা নিয়ন্ত্রণে চলে আসলে আমি ওষুধ বন্ধ করে দিব, এই ভুল ধারণাগুলো অপনোদন করা খুব জরুরি।
পাশাপাশি এই ব্যাপারে আমাদের যে মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া, টিভি অ্যান্ড অন্যান্য মিডিয়া, তারাও ব্যাপক ভূমিকা রাখতে পারে ছোট ছোট নাটিকার মাধ্যমে। এবং আমার মনে হয় যদি জনগণ সচেতন হয়, তারা নিজে থেকে উদ্বুদ্ধ হবে নিয়মিত তাদের উচ্চ রক্তচাপ পরিমাপ করার ব্যাপারে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আরেকটু জানতে চাইবো, জীবনধারার কি কি পরিবর্তনের মাধ্যমে এই সমস্ত ব্যক্তি তাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন? উচ্চ রক্তচাপ হওয়ার ব্যাপারে আমরা দুই ধরনের ফ্যাক্টর বা দুই ধরনের নিয়ামকের কথা চিন্তা করি। একটা আমরা বলি মডিফায়াবল, যেটাকে পরিবর্তন করা যায়, আর একটা বলি নন মডিফায়াবল, যেটাকে পরিবর্তন করা যায় না। যেমন একজন ব্যক্তি চাইলেই তার বয়স, তার বংশ, এগুলো সে পরিবর্তন করতে পারবে না, কিন্তু কিছু কিছু জিনিস সে পরিবর্তন করতে পারবে। তার মধ্যে মূল যে উপাদানটি পরিবর্তন করা সম্ভব, সেটা হচ্ছে জীবনযাপনের যে আমাদের অস্বাস্থ্যকর পদ্ধতি। তাহলে কি করা উচিত? যেমন খাদ্যাভ্যাস সম্পর্কে যদি বলতে হয়, তাহলে অতিরিক্ত লবণযুক্ত খাবার বাদ দিতে হবে, আলগা লবণ খাওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে, ফাস্টফুড খাওয়াটা উচিত না, এবং কোল্ড ড্রিঙ্কস, তারপরে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, রেড মিট, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। বলা হয় যে দৈনিক কেউ 1 টেবিল চামচ বা 6 গ্রামের বেশি খাবার লবণ সব মিলিয়ে, সমস্ত কিছু মিলিয়ে গ্রহণ করাটা ঠিক না। তাহলে খাদ্যাভ্যাসের পাশাপাশি যেটা আরেকটা হচ্ছে গিয়ে তার ওজনটা অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে হবে, এবং তার ক্যালোরি গ্রহণের পরিমাপ এরকম হতে হবে যাতে তার ওজনটি কখনোই বাঞ্ছিত ওজনের বাইরে চলে না যায়। কায়িক পরিশ্রমের ব্যাপার, শুয়ে বসে থাকাটা একেবারেই ঠিক না। অবশ্যই আমাদের নড়াচড়া করতে হবে, এবং পাশাপাশি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করা, এবং যে যেভাবে ভালো বোধ করে চাইলে সে অ্যারোবিক এক্সারসাইজ বা ভারী ব্যায়ামও করতে পারে, সেটাও করা উচিত। আমাদের যে ঘুমের যে অভ্যাস, বিশ্রামের যে ব্যাপারটা আছে, একটু আগেই আমি বলেছি যে দৈনিক 8 ঘন্টা রাতে এবং দিনে অন্তত আধা ঘন্টা রেস্ট নেওয়া উচিত, পর্যাপ্ত বিশ্রাম। আর এর পাশাপাশি টেনশন মুক্ত থাকা, তার জন্য চাইলে আমরা প্রার্থনার দ্বারস্থ হতে পারি, অথবা আমরা যোগাসন বা মেডিটেশন এগুলোও করতে পারি। ধূমপানের অভ্যাস থাকলে পরিত্যাগ করা উচিত, মদ্যপানের অভ্যাস থাকলেও পরিত্যাগ করা উচিত, এবং সাবস্টেন্স অ্যাবিউজ বা বিভিন্ন ধরনের ড্রাগ সেবনের অভ্যাস, এটা তো এই সমস্ত রোগীদের জন্য, এই সমস্ত রোগী না, আসলে সবার জন্যই এগুলো একেবারেই হারাম, কারোরই এই সমস্ত ব্যাপারে ইনভলভ হওয়া ঠিক না। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবন ধরনের ছোট ছোট পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ওজন কমানো, এক্সারসাইজ করা, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ম্যাডাম আরেকটি কথা বলেছেন যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা সহসাই ওষুধ বন্ধ করে দেন যখন তারা দেখেন যে রক্তচাপ নর্মালে চলে এসেছে। স্যারের কাছে এবার জানতে চাইবো যে উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত আছেন এবং ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে স্যারের কি পরামর্শ থাকবে, বা এই রোগটা যখন ধরা পড়ে তখন কিভাবে তারা প্রাথমিকভাবে চিকিৎসাটা দিয়ে থাকেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে মানুষটি উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি ওষুধ দিয়ে চিকিৎসা করছেন। এখন তার যদি মনে হয় যে আমি 5 বছর ধরে এই নির্দিষ্ট ওষুধটি খাচ্ছি এবং আমার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, আমি খুব ভালো আছি, ওয়ান ফাইন মর্নিং আমি আমার ওষুধটি বন্ধ করে দিলাম, তার জন্যে বার্তা হচ্ছে উচ্চ রক্তচাপ একটি ক্রনিক ডিসঅর্ডার বা ডিজিজ অর হোয়াট এভার ইউ সে, যেহেতু অসংক্রামক ব্যাধি বা নন কমিউনিকেবল ডিজিজ, আমরা কখনোই ঘোষণা করতে পারি না যে আপনার এই রোগটি কমপ্লিটলি কিওর হয়েছে বা নিরাময় হয়েছে। আমরা এই রোগটি কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি আপনার ভবিষ্যতের স্বার্থে, যাতে উচ্চ রক্তচাপজনিত জটিলতা তৈরি না হয়। কিন্তু আমরা দাবি করতে পারি না, আজকে পর্যন্ত যে সায়েন্টিফিক এভিডেন্স আমাদের হাতে আছে তাতে আমরা কখনোই দাবি করতে পারি না যে এই রোগটিকে আমরা পুরোপুরি নিরাময় করতে পারি। হয়তো বিজ্ঞান আগাবে, হয়তো এমন কোনো টার্গেটেড থেরাপি আসবে, তা দিয়ে বলা হবে যে না, উচ্চ রক্তচাপকে শুধু নিয়ন্ত্রণ না, নিরাময় করা সম্ভব। বাট আজকে পর্যন্ত সায়েন্টিফিক এভিডেন্স আমরা এটি পারি না। সুতরাং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কেউ যদি ওষুধ খেতে অভ্যস্ত হন উপযুক্ত চিকিৎসকের পরামর্শে, তাকে সেটি কন্টিনিউ করতে হবে, চালিয়ে যেতে হবে। পার্থক্য কী হতে পারে? ওষুধের ডোজে পরিবর্তন হতে পারে, ওষুধ খাওয়ার সময়ে পরিবর্তন হতে পারে, এমনকি ওষুধটিও পরিবর্তন হতে পারে। আপনি একটি ওষুধে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল,
এখন আপনাকে দুটি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সেই দুটি ওষুধ আবার একটি ট্যাবলেটের মধ্যে, একটি পিলের মধ্যে থাকতে পারে, আবার হয়তো আলাদা আলাদা দুটি পিল হতে পারে। এগুলো ভ্যারি করতে পারে, এগুলো সময়ের সাথে সাথেও পরিবর্তিত হয়। 10 বছর আগে যে প্রমাণ আমাদের হাতে ছিল, 10 বছর পরে সেই প্রমাণটি আরও রোবাস্ট হতে পারে। 10 বছর পরে সেই প্রমাণটি বাতিল হয়ে গিয়ে আরেকটি নতুন প্রমাণ হাজির হতে পারে, যার পেছনে স্ট্রং বেসিস আছে। বিজ্ঞান এভাবেই আগায়, বিজ্ঞান বিশ্বাস দিয়ে আগায় না। সো আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে থাকতে হবে। আর আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন, যদি ঔষধ ছাড়া আর অন্য কোনোভাবে তিনি বন্ধ করে দিতে পারেন কিনা, ঔষধ যদি বন্ধ করে দেন অন্য কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে কিনা? সকল কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। আপনি ওষুধ খেয়ে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, আপনি ভাবলেন আমি ওষুধ খাবো না, আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। এটি এমন নয় যে ওভারনাইট একদিন পরেই আপনার নাম যাবতীয় জটিলতা হয়ে যাবে, বাট দেখা যাবে ওভার উইকস অ্যান্ড মান্থস, সপ্তাহ পার হওয়ার পরে, মাসান্তরে আপনার নানা রকম জটিলতা দেখা যাবে। যে জটিলতাগুলোর কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, সেটি মস্তিষ্ক থেকে শুরু করে আপনার পা পর্যন্ত যে কোনো জটিলতা হতে পারে। তাই যারা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করছেন জীবনযাপন প্রণালী অনুসরণের পাশাপাশি, তাদের জন্য বার্তা হচ্ছে যে আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ বন্ধ করবেন না, ওষুধ পরিবর্তন করবেন না, ওষুধ খাওয়ার সময়ের পরিবর্তন করবেন না। এবং পাশাপাশি আপনাকে জানতে হবে যে উচ্চ রক্তচাপের সাথে অন্য কোনো রোগ আপনার আছে কিনা। উচ্চ রক্তচাপ সাধারণত একা একা আসে না, বন্ধু বান্ধব আছে, ভাই বেড়াদার আছে, এদেরকে সাথে নিয়ে আসে। ডায়াবেটিস মেলাইটাস অথবা আইজিটি অথবা আইএফজি, ডিসলিপিডিমিয়া, উনি বলেছেন যে রক্তের যে চর্বি, সেই চর্বির নানা রকম তারতম্য হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শুধু উচ্চ রক্তচাপের জন্য ওষুধ এবং জীবনযাপন প্রণালী দিয়ে চিকিৎসা করলেই লাভ হচ্ছে না, সাথে আপনার ডায়াবেটিসের চিকিৎসা করতে হচ্ছে, সাথে আপনার ডিসলিপিডিমিয়ার চিকিৎসা করতে হচ্ছে, সাথে আপনার হয়তো করোনারি আর্টারি ডিজিজের চিকিৎসা করতে হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজের আর্লি চিকিৎসা করতে হচ্ছে। সো রোগীদের জন্য বার্তা হচ্ছে, দয়া করে ওয়ান ফাইন মর্নিং, এক শুভ সকালে আমি ভালো আছি মনে করে ওষুধগুলো বন্ধ করে দেবেন না। কোনো ওষুধ বন্ধ করবার আগে, কোনো ওষুধ পরিবর্তন করবার আগে বিনীতভাবে বলছি, দয়া করে আপনার চিকিৎসকের পরামর্শ নিন, না হলে আপনি আপনার নিজের জন্য বিপদ ডেকে আনছেন। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। স্যার যেটা বারবার বললেন, প্রিয় দর্শক আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চ রক্তচাপের ঔষধ বন্ধ করা যাবে না। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি। বাংলাদেশে অনেক বড় বড় মেডিকেল ইনস্টিটিউশন রয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমএমইউ। এই ধরনের মেডিকেল ইনস্টিটিউশনগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখছে, অথবা ভবিষ্যতে তারা কী ধরনের ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে ম্যাডাম কি বলেন? ধন্যবাদ। আমি বিএসএমএমইউ প্রসঙ্গে বলি, যেহেতু আমি সেখানে চাকরি করি। বিএসএমএমইউ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, দেশের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি, এবং সারা দেশ থেকে সমস্ত জটিল রোগীরা আমাদের কাছে রেফার হয়ে এসে থাকে। প্রতিদিনই বিপুল সংখ্যক জটিল রোগী আমাদেরকে দেখতে হয়। যেটা আমরা করতে পারি এবং যেটা আমরা করছি, দুটো আসলে ভিন্ন। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রোগীদেরকে সঠিক নিয়মে রক্তচাপটা পরীক্ষা করে দেখা, যাদের উচ্চ রক্তচাপ আছে অথবা ধরা পড়ছে তাদেরকে সঠিক চিকিৎসাটা দেওয়া, উচ্চ রক্তচাপের পাশাপাশি তাদের অন্যান্য যে রোগগুলো থেকে থাকে, ডায়াবেটিস বা কোলেস্টেরল, এগুলোরও সঠিক চিকিৎসা দেওয়া। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ ক্লিনিকের মাধ্যমে রোগীদেরকে এই ব্যাপারে এডুকেশন বা শিক্ষা দেওয়া, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্রিভেন্ট করতে হয়, এবং খাদ্যাভ্যাসের প্রণালী, জীবনযাপনের প্রণালী, এগুলো শেখানো দরকার। তার জন্য বিভিন্ন ওয়ার্কশপ করা যেতে পারে বিভিন্ন ইনস্টিটিউশনে, যেমন স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে। আমরা চাইলে বিভিন্ন সেমিনার বা সিম্পোজিয়া অ্যারেঞ্জ করতে পারি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতামূলক প্রোগ্রাম বা র্যালি আমরা আয়োজন করতে পারি। বর্তমানে যে কাজটি আমরা করছি বিএসএমইউতে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে ডায়াবেটিস ও হরমোন বিভাগে আমরা একটা এন্ডোক্রিন হাইপারটেনশন ক্লিনিক, আমাদের কার্ডিওলজি বিভাগে অলরেডি তারা একটা হাইপারটেনশন ক্লিনিক চালাচ্ছেন বহু বছর ধরে। আর গত 6 মাস ধরে আমরা আমাদের বিভাগে এন্ডোক্রিন হাইপারটেনশন ক্লিনিক বা হরমোনজনিত হাই প্রেশারের একটা ক্লিনিক চালু করেছি, যেখানে হরমোনজনিত হাই প্রেশার যাদের আছে তাদের আমরা বিনামূল্যে পরীক্ষা করে দিই এবং তাদের বিনামূল্যে চিকিৎসা এবং ফলো আপ সার্ভিসটা দিয়ে থাকি। আমি কিছুক্ষণ আগেই বলেছি
যে বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 30% হাই প্রেশারের রোগী হরমোনজনিত হাই প্রেশারে আক্রান্ত, এবং প্রতি 3 জনে একজন হাই প্রেশারের রোগী যদি হরমোনজনিত কারণে আক্রান্ত হন, তাহলে অবশ্যই উচিত হচ্ছে সেই রোগটি নির্ণয়ের জন্য যথাসম্ভব চেষ্টা করা এবং সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া। এই ব্যাপারে রোগীদের মধ্যেও সচেতনতা দরকার যে তারা আমাদের কাছে আসবেন, তারা এই পরীক্ষাগুলো করবেন এবং তারা সুনির্দিষ্ট চিকিৎসা আমাদের কাছ থেকে নেবেন। এর পাশাপাশি এই মান্থ অফ মে, যেটাকে বলা হয় ব্লাড প্রেশার মেজারমেন্ট মান্থ, আমরা আরেকটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে যারা আমাদের ওপিডি রোগী বা আউটডোরি রোগী তাদের সবাইকে বা যতজন সম্ভব ততজনকে প্রেশার পরিমাপ করা এবং সেই প্রেশারের ব্যাপারে তাকে চিকিৎসা বা উপদেশ দেওয়া। ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক সুন্দর সুন্দর উদ্যোগের কথা জানতে পারলাম। এবার স্যারের কাছ থেকে জানতে চাইবো। ধন্যবাদ। আমি যেহেতু সরকারি চাকরি করি, আমি বাংলাদেশে বিভিন্ন ক্যাপাসিটিতে হেলথ ফ্যাসিলিটিতে কাজ করেছি। সেটি যেমন ইউনিয়ন লেভেলে সাব সেন্টার ছিল, উপজেলা লেভেলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ছিল, আবার মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে চিটং মেডিকেল কলেজ হাসপাতাল ছিল। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করেছি 1.5 বছর, মুগদা মেডিকেল কলেজে কাজ করেছি, এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছি। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জেনারেল হসপিটাল। আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে তো সব ধরনের রোগী আসে, সকল বহির্বিভাগেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী ডিল করতে হয়। অন্তবিভাগে যদিও মূলত হাইপারটেনসিভ রোগীর বার্ডেনটা মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং নিউরোলজি, এই 4 বিভাগ বেশি ডিল করে থাকেন, কিন্তু সকল মেডিসিন অ্যান্ড অ্যালাইড, সার্জারি অ্যান্ড অ্যালাইড এবং গাইনি অ্যান্ড অ্যালাইড সব বিভাগেই হাইপারটেনশন এবং হাইপারটেনশন জনিত জটিলতার রোগী ভর্তি থাকে। সেটি হচ্ছে ইনডোর অ্যাডমিটেড পেশেন্ট রোগীদের ক্ষেত্রে সেবা। যদি বহির্বিভাগে রোগীর কথা বলি, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ প্রায় 7-8 বছর ধরে একটি হাইপারটেনশন ক্লিনিক পরিচালনা করে আসছে, সপ্তাহে 2 দিন করে, প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার। এখানে হাইপারটেনশন রোগীদের যথাযথ প্রক্রিয়া মেনে চিকিৎসা দেবার চেষ্টা করা হয়। ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ক্লিনিক চালু রেখেছে, বহির্বিভাগে হাইপারটেনশন রোগীদের চিকিৎসা দিচ্ছে, এবং অন্যান্য বিভাগেরও যে আউটডোর বেসড ক্লিনিকগুলো রয়েছে সেখানে হাইপারটেনশনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি হচ্ছে রোগী সেবার ক্ষেত্রে বহির্বিভাগ এবং অন্তবিভাগে রোগী সেবার ক্ষেত্রে কাজ। এর বাইরে ইনস্টিটিউশনগুলো, শুধু ইনস্টিটিউশন, এর বাইরে যে বিভিন্ন সোসাইটিগুলো রয়েছে, ধরুন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ সোসাইটি অফ এন্ডোক্রাইনোলজিস্ট, বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওলজিস্ট, ওনারা কিভাবে বাংলাদেশে এই রোগের যে অসম্ভব ভয়ানক তীব্র একটা বোঝা চেপে বসছে জাতির ওপরে, যা শেষ বিচারে অর্থনীতির ওপর একটি বড় বোঝা, তাকে আমরা কিভাবে মোকাবেলা করব। সবিনয়ে বলি, যে কোনো রোগ মোকাবেলায়, পার্টিকুলারলি সেটি যদি অসংক্রামক ব্যাধি বা নন কমিউনিকেবল ডিজিজ হয়, জনসচেতনতা হচ্ছে আপনার হাতে সবচেয়ে বড় অস্ত্র। অ্যান্ড জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা কী করব? যেমনটি ডক্টর শারমিন বলেছেন যে আমরা উচ্চ রক্তচাপকে রোগী মনে করি না, অথচ টিএসএইচ নর্মাল লেভেল থেকে একটু বেড়ে গেলে মনে করি অনেক বড় রোগ, ব্লাড সুগার নর্মাল লেভেল থেকে একটু বেড়ে গেলে ভাবি অনেক বড় রোগ, সকালে উঠে একটু কোমর ব্যথা হলে ভাবি আমার কিডনি নষ্ট হয়ে গেল, কিন্তু আমার রক্তচাপ 180, 110 আমি পাত্তাই দিচ্ছি না। এটি আমাদের মধ্যে একটি প্রবণতা আছে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে উচ্চ রক্তচাপের কারণে আপনি বড় রকমের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, যেটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য এবং আপনার দেশের জন্য ক্ষতিকর হতে পারে ইকোনমিক বার্ডেন হিসেবে। তার মানে তাকে বোঝানো যে উচ্চ রক্তচাপ একটি বড় স্বাস্থ্য ঝুঁকি। ইনস্টিটিউশনগুলো এবং সোসাইটিগুলোর কাজ হচ্ছে মানুষকে সচেতন করা যে আপনার প্রেশারটি মাপুন, যদি আপনার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকে তাহলে যথা নিয়মে চিকিৎসা নিন, এবং শুধু আপনি না, আপনার সাথে আপনার পরিবার, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনার সমাজ, যাদের সাথে বসবাস করেন, সবাইকে একই সাথে সচেতন করুন যাতে ওনারাও ওনাদের ব্লাড প্রেশারটি যথা নিয়মে মাপান, এবং যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে এই ম্যানেজমেন্ট বা চিকিৎসা, যার উপায় হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল বা ওষুধ ছাড়া চিকিৎসা, জীবনযাপন এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে, এবং যদি প্রয়োজন হয় তাহলে ওষুধ প্রয়োগের মাধ্যমে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি দুজনের কাছ থেকে জানতে চাইব, এই মে মাসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতন করার জন্য সাধারণ জনগণকে সর্বশেষ কি মেসেজ দিতে চান ম্যাডাম?
ধন্যবাদ। আমার মনে হয় আমরা পুরো অনুষ্ঠানে একই কথা ঘুরে ফিরে বারবার বলছি, এবং একই কথা বারবার বলার উদ্দেশ্য আসলে এটা যে আমরা এই একটা মেসেজ রোগীদেরকে দিতে চাই, এবং একদম খুব গভীরভাবে দিতে চাই যাতে এটা তাদের মধ্যে একেবারে ইমপ্রিন্টেড হয়ে যায়। উচ্চ রক্তচাপ একটি প্রাণঘাতী রোগ। বর্তমান বিশ্বে মানব মৃত্যুর ১ নাম্বার কারণ বা প্রধান কারণই হচ্ছে উচ্চ রক্তচাপ। আপনারা আপনাদের উচ্চ রক্তচাপকে কখনোই হালকাভাবে নেবেন না, এটা আমার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, সুষম খাদ্যাভ্যাস এবং একই সাথে সুষম জীবনযাপনের পদ্ধতি, এটা আমরা চেষ্টা করব মেনে চলতে। আমরা নিয়মিত আমাদের রক্তচাপ একজন ডাক্তারের কাছে পরীক্ষা করাবো, এবং যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে তাহলে আমরা সঠিক চিকিৎসা গ্রহণ করব। আমরা আমাদের খামখেয়ালি অনুযায়ী কখনোই উচ্চ রক্তচাপের ঔষধ বন্ধ করে দিব না, বরং চিকিৎসক ঠিক যেভাবে আমাকে অ্যাডভাইস করবেন সেভাবে আমি চিকিৎসা নেব। এবং আমি একটা জিনিস মাথায় রাখবো যে উচ্চ রক্তচাপ একটি নিরাময়যোগ্য রোগ না, এটা একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। কাজেই কারো যদি একবার উচ্চ রক্তচাপ ধরা পড়ে তাকে সারা জীবনই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। আর হরমোন বিশেষজ্ঞ হিসাবে আরেকটি কথা আমি যোগ করব, যেহেতু হরমোন এখন উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ হিসাবে পরিগণিত হচ্ছে, কাজে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে থেকে আপনাদের যে যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো অবশ্যই করিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ। স্যার, ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে একজন মানুষের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার বিভিন্ন ব্যাংকে অনেক পরিমাণে টাকা থাকতে পারে, কিছু যায় আসে না। আপনি আপনার একটি অ্যাকাউন্ট রাখুন যেখানে আপনি আপনার উচ্চ রক্তচাপ, ঠিক না, রক্তচাপটি মেপে লিখে রাখবেন। তাহলে দিন শেষে কথা হচ্ছে প্রত্যেক মানুষের, বিশেষ করে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষের তার রক্তচাপটি জানা থাকতে হবে। তাহলে মানুষের জন্য বার্তা হচ্ছে আপনার রক্তচাপ জানুন, আপনার রক্তচাপটি যথাযথ নিয়মে মাপুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, এবং শুধু লম্বা জীবনযাপন করলেই হবে না, একটি বলবো যে ইফেক্টিভ এবং যে জীবনযাপনে আপনি নিজের জন্য এবং অন্যের জন্যে কিছু করতে পারেন সেরকম একটি প্রোডাক্টিভ জীবনযাপন করুন। দিন শেষে যেমন বলা হচ্ছে এবার হাইপারটেনশন ডের প্রতিপাদ্য স্লোগান হচ্ছে যে মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, মানে আপনার রক্তচাপটি যথাযথ নিয়ম মেপে পরিমাপ করুন, কন্ট্রোল ইট, এটি নিয়ন্ত্রণ করুন, এবং লিভ লঙ্গার, একটি যথাযোগ্য সম্মানিত জীবনযাপন করুন। ধন্যবাদ। স্যার এবং ম্যাডাম দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং অত্যন্ত চমৎকার এবং মূল্যবান বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, নিয়ন্ত্রিত রক্তচাপ সুস্থ থাকার পূর্বশর্ত। তাই আপনি নিয়মিত আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।